আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলেমেয়েরা, আমরা বরাবরের মতো আজকেও ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের দ্বিতীয় পত্রের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক গণিত আমরা করতে যাচ্ছি। আমরা আজকে আর্থিক গণিত প্র্যাকটিস করছি কুমিল্লা বোর্ড 2021। ছেলেমেয়েরা, তোমরা হয়তো নিশ্চয়ই এতদিন খেয়াল করেছো যে আমরা এই আর্থিক গণিতের পুরো অঙ্কটা আমরা এতদিন করিনি। আমরা মোট মুনাফা, নিট মুনাফা, সংরক্ষিত আয় বিবরণী পর্যন্ত করেছি। তো আজকে আমরা মোট মুনাফা, নিট মুনাফা, সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী অর্থাৎ পুরো অঙ্কটা করছি। 4টা ধাপে কিন্তু আমরা করছি। তোমরা সবাই আমাদের সাথে শুরু করবে, অর্থাৎ তোমরা সবাই খাতা কলম কাগজ এবং প্রশ্ন বের করবে। তোমরা আমার সাথে সমাধান করে আমাদের সাথে অ্যান্সার মেলাবে। তোমাদের অ্যান্সারে যদি ব্যতিক্রম হয় আমাদের জানাবে। যাই হোক, আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি। এসো ছেলেমেয়েরা, কুমিল্লা বোর্ড 2021-এর 2 নম্বর অঙ্কে এসো। প্রথমে মোট মুনাফা মিলাচ্ছি, বলবো। এসো, দেখো ছেলেমেয়েরা, আমরা বলবো বিক্রয় 6,60,000। বিক্রয় শেষে দেওয়া মিলে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা কিছুই নেই। সমন্বয় বিক্রয়ের সাথে কোনো কিছুই নেই। হ্যাঁ, তাহলে আমরা বিক্রয় খাত কলমে কত পাঠিয়েছি? 6,60,000। 6 লক্ষ বাদ বিক্রিত পণ্যের ব্যয়। ছেলেমেয়েরা, তোমাদের মধ্যে কি আছে আমাকে বলতে পারবে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোন ব্যয়গুলো আসে? প্রত্যক্ষ ব্যয়। সবাই কিন্তু পারোনি, মাত্র একজন পেরেছে। আবার বলো, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোন ব্যয়গুলো আসে? প্রত্যক্ষ ব্যয়। মনে রাখতে হবে, হ্যাঁ, এমসিকিউ আসতে পারে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, কিন্তু আমাদের অঙ্কে আছে। হ্যাঁ, মজুত পণ্য নামে আছে 1,50,000। ক্রয় লিখবো 3,30,000। ক্রয়ের সাথে কিন্তু অনেকগুলো কাজ আছে, দেওয়া মিলে না, তবে সমন্বয় কোথায়? দেখো ছেলেমেয়েরা, বলছে ক্রয় বাবদ সমন্বয় 2 পড়ো তো সবাই প্লিজ। ও, তোমরা কি মজুত পণ্যের বিষয়টা বুঝতে পেরেছো? হ্যাঁ, মজুত পণ্য প্রারম্ভিক ছিল না, কিন্তু দেওয়া মিলের মধ্যে যেহেতু, হ্যাঁ, সেহেতু এটাকে আমরা প্রারম্ভিক মজুত পণ্য ধরে নিচ্ছি। ওকে, আরেকটা কথা শুনো, দেখো এই সমন্বয় তো সমাপনী মজুত পণ্য আছেই, রাইসা? সমন্বয় তো একটা সমাপনী মজুত পণ্য আছে, তাহলে এটাই কি? প্রারম্ভিক মজুত পণ্য। যদি এটা প্রারম্ভিক বা 1 তারিখ ছিল না। এসো, তাহলে মজুত পণ্য আবারও বলছি 1,50,000। তারপর ফার্স্ট কলামে লিখবো ক্রয় 3,30,000। 3,30,000 হয়েছে। এরপর শোনো, এরপর সমন্বয় 2 এসো। সমন্বয় 2 দেখো বলেছে ক্রয় বাবদ অপরিশোধিত বিলের পরিমাণ 15,000 টাকা। সমন্বয় 2 পড়েছ? ক্রয় বাবদ অপরিশোধিত বিল, তার মানে এটা ধারে ক্রয়। এটা কি ক্রয়? ক্রয় সম্পর্কে বলা থাকলেই সাধারণত এটা ধারে ক্রয় থাকে। আমরা যোগ করব, যোগ অলিখিত ক্রয় বা ধারে ক্রয়। আর এই শোনো, এই যে ক্রয় বাবদ অপরিশোধিত বিল, এটা আমরা পাওনাদারের সাথে অথবা প্রদেয় বিলের সাথে যোগ করব চলতি দায়ে গিয়ে। একবার ক্রয়ের সাথে যোগ করেছি, আর একবার পাওনাদার বা প্রদেয় বিলের সাথে যোগ করব কোথায়? চলতি দায়, কারণ আমরা ধারে ক্রয় করেছি, দায় তৈরি হয়েছে, তাই না? তাহলে ক্রয় 3,30,000 যোগ অলিখিত ক্রয় 15,000, 3,45,000। আর একটা এন্ট্রি আছে সমন্বয় 3 পড়ো তো একজন পরিসনত। তো যন্ত্রপাতি ভুলবশত ক্রয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাই না? লক্ষ্য করো সবাই। তার মানে দেখো, আমরা যন্ত্রপাতি কিনেছি। ছেলেমেয়েরা, কি কিনেছি? যন্ত্রপাতি। হ্যাঁ, কি কিনেছি? যন্ত্রপাতি। তাহলে দেখো, যন্ত্রপাতি কি পণ্য না সম্পদ? সম্পদ। কিন্তু আমরা কার মধ্যে লিখেছি মৌসি? যন্ত্রপাতি কিনেছি, কিন্তু ভুলে কার মধ্যে লিখেছি? ক্রয়ের মধ্যে। এটা ভুল হয়েছে না? তাহলে আমরা ক্রয়ের সাথে এখন যোগ করবো না ক্রয় থেকে বাদ দিব? আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব, আর যন্ত্রপাতির সাথে স্থায়ী সম্পত্তিকে যোগ করব। মাইনাস যন্ত্রপাতি ক্রয়, মাইনাস যন্ত্রপাতি ক্রয় 30,000। তাহলে আমাদের টোটাল কত কাজ এসেছে? 3,15,000 হয়েছে। আমাদের সেকেন্ড কলামে ক্রয় কাজ শেষে কত এসেছে? 3,15,000। কাশফ, ঠিক করো, ঠিক করতে হবে তো। আচ্ছা, 3,15,000 সবার হয়েছে ক্রয়। এরপর চলে এসো, বলবো, এরপর এসো শুল্ক খরচ কত? 15,000। না, প্যাকিং খরচ এখানে আসবে না। ছেলেমেয়েরা, ভালো করে শুনতে হবে। এই আমার দিকে তাকাও। প্যাকিং খরচ পরোক্ষ ব্যয়। বলো, প্যাকিং খরচ। আর বিশেষ প্যাকিং খরচ এটা প্রত্যক্ষ ব্যয়। তাহলে বলো তো, প্যাকিং খরচ আসবে বিক্রিত পণ্য ব্যয় না বিশেষ প্যাকিং খরচ? প্যাকিং খরচ আসবে না। প্যাকিং খরচ আসবে না। বিশেষ প্যাকিং খরচ যদি থাকে, কি থাকে? লেখাই থাকবে সেটা। বিশেষ প্যাকিং খরচ প্রত্যক্ষ ব্যয়, আর প্যাকিং খরচ পরোক্ষ ব্যয়। বিশেষ প্যাকিং খরচ প্রত্যক্ষ ব্যয়, আর প্যাকিং খরচ পরোক্ষ ব্যয়। ওকে, আচ্ছা, তাহলে শুল্ক খরচের পর আর কিছু আছে?
তাহলে প্রারম্ভিক মজুতপণ্য, ক্রয় এবং শুল্ক, এই তিনটার যোগফল কত এসেছে? 4,80,000। সবার এসেছে? মাইনাস সহপরি মজুদ দিয়েছ কত? 2,40,000 হয়েছে সবার? সবার হয়েছে 2,40,000। আমাকে মোট মুনাফার অ্যামাউন্টটা বলো ঠিক করে। যাদের এখনো ঠিক হয়নি তারা ঠিক করে আমাকে জানাও। ছেলেমেয়েরা, তাহলে আমাদের মোট মুনাফা কত আসলো ফাইনালি? 4,20,000। গুড, ভেরি গুড। আমরা আবারও সবাইকে জানিয়ে দিচ্ছি, আমরা কুমিল্লা বোর্ড হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণীর কুমিল্লা বোর্ড 2021-এর 2 নম্বর অঙ্কটা সমাধান করছি। এসো, বাদ মোট মুনাফা হয়েছে। আচ্ছা, এবার বাদ পরিচালন ব্যয়। বসে আজকে থেকে আমরা নিট মুনাফা শুরু করবো। হ্যাঁ, তোমার মোট মুনাফা শেষ হয়েছে? শেষ করে আমাকে জানাও, বলো। এই যন্ত্রপাতিটা বছরের মাঝামাঝি সময় কিনেছি না? এটা, হ্যাঁ, স্থায়ী সম্পত্তি তো যন্ত্রপাতির সাথে যোগ করতে হবে, তবে অবচয় বের করার প্রক্রিয়াটা যোগ করে বের করা যাবে না। কারণ রেওয়ামিলে যে যন্ত্রপাতিটা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আর এটা বছরের শুরু থেকে ছিল না, বছরের মাঝামাঝি সময় থেকে ছিল। বছরের অবচয়ের প্রক্রিয়াটা বলে দিব আমি, ওকে? এসো, ওইটা 6 মাসের আর রেওয়ামিলেরটা 15 বছরের, পরে দুটো একসাথে যোগ করতে হবে। আচ্ছা, আহ মসিদ, মোট মুনাফা কত এসেছে? 4,20,000। এসো, তারপর লিখো বাদ পরিচালন ব্যয়। শোনো, বাদ পরিচালন ব্যয়। মৌসি, যে ব্যয়গুলো আমরা মোট মুনাফায় লিখেছি ওই ব্যয়গুলো বাদে সাধারণত সব ব্যয় পরিচালন ব্যয় আছে সাধারণত, ওকে? যেমন আমরা এই প্রশ্নের আলোকে যদি আমরা পরিচালন ব্যয় লিখি, প্রথমে প্যাকিং খরচ আছে, কি আছে? গবেষণা খরচ অসীমিত ব্যয়, এটা সম্পদ বাবা। যদিও খরচ লেখা আছে কিন্তু এটা অসীমিত ব্যয়, সম্পদ, মনে রাখবে। এই প্যাকিং খরচ 30,000। তারপরে পরিচালন ব্যয় আর আসার মতো কিছু নেই না। গবেষণা খরচ অসীমিত ব্যয়, সম্পদ। এটা ভুয়া সম্পদ, অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ। প্যাকিং খরচ লিখেছ? এবার যন্ত্রপাতির অবচয়। এসো ছেলেমেয়েরা, যন্ত্রপাতির অবচয় ভালো করে শুনে নাও। ছেলেমেয়েরা, আমরা যন্ত্রপাতির অবচয় বের করছি, খুব মনোযোগ দাও। ছেলেমেয়েরা, বলো তো রেওয়ামিলে যন্ত্রপাতি আছে কত টাকা? সবাই আমাকে মনোযোগ দিয়ে শুনবে, অবচয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। 2,40,000 যন্ত্রপাতির অবচয়। আর নতুন একটা যন্ত্র কিনেছি আমরা, নতুন যন্ত্র ক্রয়। এটা কত টাকাতে কিনেছি? 30,000। আর এটা কি কবে কিনেছি? বছরের মাঝামাঝি, এই জন্য মাঝামাঝি লিখছি। আচ্ছা ছেলেমেয়েরা, তোমাদের কাছে প্রথম প্রশ্ন, সবাই খুব মনোযোগ দিবে, খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। সবাই, সাইমাস, মিথিলা, আমার দিকে তাকাও। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, রাইসা এদিকে। রাইসা, বলো তো, এই যে রেওয়ামিলের যন্ত্রপাতি 2,40,000, মুশফিক একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রেওয়ামিলের যন্ত্রপাতি কত? আর সমন্বয় বলছে বছরের মাঝামাঝি, অর্থাৎ 1/7 তারিখে এই নতুন যন্ত্র ক্রয় করা হয়েছে। তোমাদের কাছে আমার প্রশ্ন, যে এই রেওয়ামিলের যে 2,40,000 টাকার যন্ত্রপাতি, এই 2,40,000 যন্ত্রপাতির মধ্যে এই নতুন যন্ত্রপাতি ক্রয় অন্তর্ভুক্ত আছে নাকি নেই? তোমরা কিভাবে বুঝবে নেই? না, মাঝামাঝি হলে এটা বুঝতে পারবো না, কারণ এখানে বলা আছে যা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যন্ত্রপাতির মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকতো তাহলে কি আর ক্রয়ের মধ্যে বলতো? তার মানে এই 2,40,000 টাকার মধ্যে এই 30,000 টাকার বছরে যে যন্ত্রপাতি কিনছি সেটা অন্তর্ভুক্ত নেই। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন ধরো কখন আমরা বুঝতাম থাকবে, আমার দিকে তাকাও। ধরো রেওয়ামিলের যন্ত্রপাতি, লক্ষ্য করো, রেওয়ামিলের যন্ত্রপাতি 2,40,000, আর সমন্বয় বলেছে বছরের মাঝামাঝি সময় যন্ত্রপাতি 30,000। এটা কারোর মধ্যে অন্তর্ভুক্ত নাই, কথার কথা। বছরের রেওয়ামিলের যন্ত্রপাতি কত? 2,00,000। আর সমন্বয় বলেছে বছরের মাঝামাঝি সময় নতুন যন্ত্র ক্রয় 30,000 টাকা, এতটুকুই। কথা বুঝতে পেরেছো তো? তাহলে কি আমরা বুঝতাম এটার মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত আছে। তখন অবচয়টা ভিন্ন রকম হতো, সেটা আমরা অন্যদিন আলোচনা করব। এখন শোনো, আজকে আলোচনা কি,
তাহলে বলো তো, এই লিহা এই 2,40,000 টাকার যন্ত্রপাতির মধ্যে এই নতুন যন্ত্রকে 30,000 টাকা অন্তর্ভুক্ত আছে না নাই? নাই। বুঝতে পেরেছো? সরি। তাহলে আমরা এই যন্ত্রপাতিটা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আর এই যন্ত্রপাতিটা ছিল মাঝামাঝি, তাই না? কত পার্সেন্ট অপচয়? এই 2,40,000 টাকার 5%, 12,000 আসবে। আচ্ছা, আর নতুন ক্রয় 30,000, এটার উপর 5% আসবে হচ্ছে 1,500, কত? কিন্তু এটা মাঝামাঝি তো সময় কিনেছি না, এটা তো আর পুরো বছর হবে না, তাহলে গুণ কত? 6 ভাগ কত? 12, অথবা ভাগ 12 গুণ 6, কি কথা? একই কথা। কত আসলো? 750। তাহলে সর্বমোট আমাদের যন্ত্রপাতির অবচয় কত? কথা বুঝতে পেরেছো রাইসা? এই নতুন এই রেওয়া মিলের যন্ত্রপাতি পুরো বছর ছিল, আর এটা বছরে মাঝামাঝি কিনেছি, এই জন্য কয় মাসে? প্রথমে 5% বের করেছি, আর এটা 6 মাস ছিল, এই জন্য গুণ 6 ভাগ 12। মৌসি, এটাকে বুঝতে পেরেছো? তাহলে আমাদের টোটাল অবচয় কত হলো? 12,750। ক্লিয়ার কিনা বলো? ইয়েস, যন্ত্রপাতির অবচয় কত লিখবো? 12,750। এসো, পরিচালন ব্যয় আসার মতো আর কিছু নেই। এবার অন্যান্য আয় চলে আসবো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঋণপত্র তো দায়। হ্যাঁ, ঋণের সুদ। ঋণ কি সম্পদ না দায় বাবা? হ্যাঁ, যদি ডেবিটে থাকতো তাহলে আমরা বিরোধ ধরতাম, তোমার সাথে আমি একমত। যদি ডেবিটে থাকতো, হ্যাঁ। না, যদি ঋণ ডেবিটে থাকে ওটা বিনিয়োগ থাকতে পারে, তবে এই ঋণটা তো হ্যাঁ থাকতে পারে। ঋণ ডেবিটে থাকলে বিনিয়োগ, আর ক্রেডিটে থাকলে দায়। না। আচ্ছা, বুঝতে পেরেছো আমার কথা? এ, মানে লিখা সাইমা বলছিল কি, স্যার ঋণপত্র তো বিনিয়োগ। হ্যাঁ, ঋণপত্র বিনিয়োগ হতো যদি ঋণের টাকাটা আমাদের গ্রামের ডেবিট পাশে থাকতো। কোন পাশে? ডেবিট পাশে থাকলে সম্পদ না, কিন্তু এটা তো ডেবিট পাশে না, ক্রেডিট পাশে, এটা দায়। এটা কি? এবার সবাই পরিচালন ব্যয় যোগ করে থার্ড কলমে পাঠাও রাইসা। হ্যাঁ, 30,000 আর 12,000, 42,750 তারা পরিচালন ব্যয়। আচ্ছা, এবার লিখো যোগ অন্যান্য আয়। আচ্ছা ছেলেমেয়েরা, অন্যান্য আয়গুলো আমি একবার রিভিশন দিচ্ছি, তো সবাইকে বলে দিচ্ছি। যারা পারো তো তারা পারো, আর যারা পারো না এই ভিডিওটা আবার দেখবে, পজ করে শুনে শুনে মুখস্থ করে ফেলবে। আগামী ক্লাসে সবাইকে অন্যান্য আয় জিজ্ঞেস করবো। মনোযোগ দাও। অন্যান্য আয় কি বলছি আমরা? অন্যান্য আয় কোন এন্ট্রিগুলো আসবে শুনবে? উপভাড়া, শিক্ষানবিশ সালামি, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, ব্যাংক জমার সুদ, সকল প্রকার প্রাপ্ত বা প্রাপ্তি, শেয়ার হস্তান্তর ফি, অনাদায়ী পাওনা আদায়, পুরাতন খবরের কাগজ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, চালানি পণ্যের মুনাফা, বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত মুনাফা। হ্যাঁ, আমি এই অন্যান্য আয়গুলো বলে দিলাম, তোমার বাসায় গিয়ে এটা শুনবে। রেকর্ডটা শুনলে তোমাদের বারবার শুনবে, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই অন্যান্য আয় আমাদের এই অঙ্কে কি আছে জানো? হ্যাঁ, শিক্ষানবিশ সালামি 30,000, আর লভ্যাংশ প্রাপ্তি 15,000। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, স্যার লভ্যাংশ প্রাপ্তি কেন আসলো? কারণ এটা সকল প্রকার প্রাপ্ত বা প্রাপ্তি। তাহলে অন্যান্য আয় লিখে এই দুইটা সেকেন্ড কলমে পাঠাও, তারপরে যোগ করে থার্ড কলমে পাঠিয়ে দাও। হয়েছে? তাহলে অন্যান্য আয়ের যোগফল কত? না, আয়ের যোগফল 45,000, আর ওই আগের সাথে এটা যোগ করে 4,22,250। গুড। এবার হ্যাঁ, যোগ্য করেছো? যোগ্য শেষ করে আমাকে বলো, তারপর আমরা লাস্ট স্টেজে যাবো। বাদ অন্যান্য ব্যয়, বাদ অন্যান্য ব্যয়। ছেলেমেয়েরা যারা আমাদের ক্লাসটা দেখছো, তোমরা কিন্তু অবশ্যই প্রথমে খাতা কলম নিয়ে বসবে। কুমিল্লা বোর্ড 2021-এর 2 নম্বর অঙ্কটা নিজে নিজে করার চেষ্টা করবে, তারপর আমাদের সাথে মেলাবে। দেখবে তোমাদের অঙ্ক, তোমাদের মোট মুনাফা এবং আমাদের মোট মুনাফা একই আছে কিনা। তোমরা যদি শুধু শোনো তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না এই ভিডিওটা। হ্যাঁ, তোমাদের খাতায় তুলে প্র্যাকটিস করতে হবে, আমাদের সাথে মেলাতে হবে। আর যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টসে জানাবে ইনশাল্লাহ। হয়েছে? এবার অন্যান্য ব্যয় লিখেছো? এরপরে ঋণের সুদ। কিসের সুদ? ঋণের সুদ। দেখো, ঋণের সুদ আছে 60,000, এটার উপর 10% বের করবো, কত? 6,000। ঠিক আছে, ব্যাস। এবার এটা বাদ দিয়ে দাও, সবশেষে নিট মুনাফা কত আসে? ছেলেমেয়েরা, আমাদের নিট মুনাফা 4,16,250। হ্যাঁ, সমন্বয় কি আয়কর বা আয়কর সঞ্চিতি আছে? ও ছেলেমেয়েরা, হ্যাঁ, সমন্বয় আয়কর বা আয়কর সঞ্চিতি আছে, আছে না? এই জন্য এটাকে নিট মুনাফা লেখা যাবে না। এই 4,16,250 না? হ্যাঁ, হোক, অসুবিধা নেই। এই
ছেলেমেয়েরা দেখো বলেছে 5 নম্বর সমন্বয় এসো। সমন্বয় 5 নিট মুনাফা 10% আয়কর সঞ্চিতি স্থানান্তর করতে হবে না? আমরা বলেছি সমন্বয় আয়কর বা আয়কর সঞ্চিতি থাকলে সেটা বাদ যাবে। দেখো বাদ, তার নিচে লিখো যেটা না যাবে না, বাদ নতুন আয়কর সঞ্চিতি। এই 41,000 4,16,650 উপর কত পার্সেন্ট বের করবে? 10%। বাদ নতুন আয়কর সঞ্চিতি 4,16,250 উপর 41,625। 41,625 বাদ দিয়ে কত আসে? এই টাকার উপর। এটা কি ভুল হয়েছে? আচ্ছা, এটা অন্যান্য আয় যোগ করার পর তো এটা আসছে না, এটা আসে না তো মনে হয়। এটা আসে। আচ্ছা, তাহলে ফাইনালি নিট মুনাফা কত আসলো? 625। ঠিক আছে। আচ্ছা, আমরা সংরক্ষিত আয় বিবরণীতে যাব। ছেলেমেয়েরা তাহলে আমাদের ফাইনালি কর পরবর্তী নিট মুনাফা এসেছে 3,74,625। আবার একটু আলোচনা করি, একটা মিনিট শোনো ছেলেমেয়েরা। সব শেষে আমরা কি বাদ দিলাম? আমার দিকে তাকাও সবাই। সমন্বয় যদি আয়কর অথবা আয়কর সঞ্চিতি থাকে, রাইসা মিলেছে? সমন্বয় যদি আয়কর অথবা আয়কর সঞ্চিতি থাকে তাহলে সেটা আমাদের কি করতে হবে? এই সব শেষে এসে নিট মুনাফা থেকে বাদ দিতে হবে। আরেকটা কথা শুনে এবার, যেহেতু আমরা আর্থিক অবস্থা বিক্রি করবো, এই নতুন আয়কর সঞ্চিতি আরেকবার চলতি দায় চলে যাবে। কোথায়? সমন্বয় যদি আয়কর বা আয়কর সঞ্চিতি থাকবে, একবার নিট মুনাফা থেকে বাদ যাবে, আরেকবার চলতি দায়। এসো ছেলেমেয়েরা সংরক্ষিত আয় বিবরণীতে এসো, মেলাবো। সংরক্ষিত আয় বিবরণীতে এসে নিট লাভ বিগত বছরের আছে? নাই। নিট লাভ চলতি বছরের কত? আয়ের অংশে একটা এন্ট্রি আছে, আর কিছুই নেই। ওকে, আচ্ছা। রাইসা, বসে আমি তোমাদের আগামী ক্লাসে এই সংরক্ষিত এটা শিখিয়ে দিব ইনশাল্লাহ। তারপর ক্লাস থেকে তোমরা শেষে পাঠটাও পারবে, যেহেতু এটা মুখস্থ হয়ে গেছে। ওকে, নিট মুনাফাটা ভালো করে করেছো? আচ্ছা রাইসা এবং মৌসুমী, তোমরা আমাদের আরেকটা এক্সাম্পল আছে না, কোনটা? চট্টগ্রাম, ওইটার অঙ্কে যাও। ও একটু যে মোট মুনাফা যদি হয়ে থাকে নিট মুনাফা করার চেষ্টা করো চট্টগ্রামে। না, ওটা তো ভুলও থাকতে পারে, ওটা তো মানে এই হ্যাঁ, তোমাদের মোট মুনাফার মোট মুনাফা এক হচ্ছে চট্টগ্রামেরটা, দেখো তো চট্টগ্রাম করেছো? সেটা কনফিউশন আছে। আচ্ছা একটু পরে মেলাচ্ছি, হ্যাঁ। আচ্ছা একটু অপেক্ষা করে মেলাচ্ছি। এই সংরক্ষিত আয় বিবরণে আমাদের আয়ের অংশে শুধুমাত্র একটা এন্ট্রি, সেটা হচ্ছে নিট লাভ চলতি বছরের। বাদ ব্যয় সমূহতে যাব। বাদ ব্যয় সমূহে গিয়ে রেওয়া মিলের আয়কর, লভ্যাংশ, লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তী লভ্যাংশ কিছুই নেই। আর শুধুমাত্র কি আছে? লভ্যাংশ সমর্থকন তহবিলে স্থানান্তর আছে, তাই না? বসাও লভ্যাংশ সমর্থকন তহবিলে স্থানান্তর 40,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে আমরা ইস থেকে বাদ দিয়েছি, নিট মুনাফা থেকে বাদ দিয়েছি। এই ব্যয় একটা এন্ট্রি, আয় যেমন একটা এন্ট্রি, ব্যয় কি একটা এন্ট্রি। ও তুমি কি সংযুক্ত আগ্রহী পারো? করনি কেন? ও, 40,000। হ্যাঁ একটাই, সমন্বয় থেকে, তাও আবার। তার মানে আমাদের সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত এসেছে 3,34,625। ছেলেমেয়েরা যারা আমাদের ক্লাসটা করছো, আমরা সৃজনশীল প্রশ্ন প্রথমে প্র্যাকটিস করছি না, আমরা প্রথমে মূল অঙ্কটা প্র্যাকটিস করছি। আমরা মূল অঙ্কটা যারা প্র্যাকটিস করবে বা পারবে তারা কিন্তু সৃজনশীল পারবে। তবে আমরা এই মূল অঙ্কটা রপ্ত করার পর অল্প কয়েকদিনের মধ্যে, অল্প কিছু দিনের মধ্যে আমরা সৃজনশীলও যাব। চলে এসো ছেলেমেয়েরা, আমরা প্রথমবারের মতো আমরা আর্থিক অবস্থা বিবৃতিতে যাচ্ছি। সবাই ছক করো, বিবরণ টাকা টাকা টাকা। ছেলেমেয়েরা আমরা আর্থিক অবস্থা বিবরণী মেলাচ্ছি। প্রথমে চলে আসবো আমরা স্থায়ী সম্পদ, কি লিখবো? প্রথমে সম্পদ সমূহ লিখেছো মাঝ বরাবর, সম্পদ সমূহ লিখে কি লিখবো? স্থায়ী সম্পদ। এসো
আমাদের এই অঙ্কে স্থায়ী সম্পদ আছে রেওয়া মিলের যন্ত্রপাতি 2,40,000 যোগ নতুন ক্রয়, হ্যাঁ যোগ নতুন ক্রয় বা নতুন যন্ত্রপাতি ক্রয় কত? 30,000 হলো কত? মাইনাস অবচয় 12,750 কত হলো? আচ্ছা, তারপর স্থায়ী সম্পদের মধ্যে লেখো প্যাটেন্ট। কি লিখবে? প্যাটেন্ট, এটা এখানে লেখা উচিত ছিল, ঠিকই ছিল। প্যাটেন্ট লিখেছ? প্যাটেন্ট স্থায়ী সম্পদ। প্যাটেন্ট কি সম্পদ? প্যাটেন্ট হচ্ছে 1,80,000। তাহলে আমাদের মোট স্থায়ী সম্পদ কত? যন্ত্রপাতি লিখবে, প্রথমে নতুন যন্ত্রপাতি ক্রয় যোগ করবে আর অবচয় বাদ দিবে। যন্ত্রপাতির সাথে নতুন যন্ত্রপাতি যোগ করবে না, তারপর কি বাদ দিবে? অবচয় বাদ দিবে। $2,57,250। এসো, স্থায়ী সম্পদ শেষ। এবার বিনিয়োগ কি আমাদের এই অঙ্কে আছে? তাহলে আমরা হেডিং লিখবো না, বিনিয়োগ না থাকলে আমরা হেডিং দিব না। হ্যাঁ, এবার চলতি সম্পদ। এবার কি? এবার লিহার আমাদের ছুটি ঘন্টা বাজাচ্ছে লিহার। হ্যাঁ হ্যাঁ, ওই যে তুমি ওই ঘন্টা আমাদেরকে ইন্ডিকেট করছে যে টাইম শেষ। এই এই বিনিয়োগ নাই তাই না? এবার লিখো চলতি সম্পদ। দেখো প্রাপ্য হিসাব 2,10,000, প্রাপ্য হিসাব 2,10,000, সমাপনী মজুদ পণ্য 2,40,000, সমাপনী মজুদ পণ্য। তাহলে চলতি সম্পত্তির দুইটা এন্ট্রি আছে তাই না? হ্যাঁ, এটা অসমিত ব্যয়। ঋণপত্র হাবরটা কিসে যাবে? অসমিত ব্যয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2,40,000 শেষ। চলতি সম্পদ এই দুইটাই শেষ। চলতি সম্পদ খাট কলমে পাঠিয়েছ? চলতি সম্পদের যোগফলটা বলে দাও। এবার লিখো অসম্মিলিত ব্যয়। কি লিখবে? অসম্মিলিত ব্যয় লিখে ডাবল আন্ডারলাইন করে কোলন দাও। অসম্মিলিত ব্যয় দুইটা, এখানে দুইটা অসম্মিলিত ব্যয় আছে। একটা হচ্ছে গবেষণা খরচ আর একটা হচ্ছে ঋণপত্রের অবহার। অসম্মিলিত ব্যয় লিখে ডাবল আন্ডারলাইন করো, কোলন দাও। সম্পদের পাশে লাস্ট হেডিং, সম্পদের পাশে লাস্ট হেডিং ঋণপত্রের অবহার। গবেষণা খরচ আর ঋণপত্রের অবহার। তাহলে অসম্মিলিত ব্যয়ের যোগফল এসেছে 90,000। আর মোট অবহার, ঋণপত্র অবহার। আমাদের মোট সম্পদের যোগফল বলো। তুমি স্থায়ী সম্পদের যোগফল নামনি কেন এখানে? হ্যাঁ, 9,77,250। গুড, সম্পদের পাশ শেষ। এবার দায়ের পাশ হয়ে গেলে হলো। ঠিক আছে, ঋণপত্র অবহার আর গবেষণা খরচ হচ্ছে অসম্মিলিত ব্যয় যাবে। আচ্ছা, আমরা কি দায়ের পাশে যাব? 9,77,250 আমাদের মোট সম্পদের যোগফল। দায়ের পাশে এসো, সব করে ফেলো। না, 77। মোট সম্পদের যোগফল 9,77,250 হয়েছে। আচ্ছা, যাদের সম্পদ শেষ হয়েছে আমরা দায়টা শুরু করব। দায়ের সবার উপরে মাঝ বরাবর লিখবো দায় ও মালিকানা তহবিল। হ্যাঁ, পদ হিসাবে যোগ করে দাও। এই দায় ও মালিকানা তহবিল লিখেছ? মাঝ বরাবর এসছে, যোগফল নেমে ফেলো। দায় ও মালিকানা তহবিল লিখে আন্ডারলাইন করব। আর হাতের বাম পাশে গিয়ে প্রথম হেডিংটার নাম কি মনে আছে তোমাদের? দায়ের শেয়ার মূলধন। দেখো বাম পাশে গিয়ে লিখো শেয়ার মূলধন, লিখে ডাবল আন্ডারলাইন করো, কোলন দাও। লিখেছ?
এরপরে লিখবো আমরা অনুমোদিত মূলধন। কি লিখবো এরপর? অনুমোদিত মূলধন। এটাও আন্ডারলাইন করো, কলম দাও। ছেলেমেয়েরা, অনুমোদিত মূলধন নেওয়া মিলের ভিতরে থাকবে না নেওয়া মিলের উপরে? দেখো লেখা আছে প্রতিটি 10 টাকা মূল্যে 60,000 শেয়ার। খেয়াল করেছো? আমরা এটা নিচে লিখবো প্রতিটি ছকের উপরে। এই যে ইহা, এদিকে লক্ষ্য করো, এই যে লেখা আছে প্রতিটি 10 টাকা মূল্যে 60,000 শেয়ার। ছকের উপরে লেখো প্রতিটি 10 টাকা মূল্যের, দেখো প্রতিটি, লেখো প্রতিটি 10 টাকা মূল্যের 60,000 শেয়ার। আর থার্ড কলামে পাঠাও কত? 6 লক্ষ। 6 লক্ষ লিখেছ? এই 6 লক্ষ লিখে জেড টেনে দাও। এই 6 লক্ষ কোথাও যোগ বিয়োগ করবো। এবার পরে হেডিংটার নাম মনে আছে? ইস্যুকৃত কমা বিলিখিত লিখে ফেলো, কমা কমা দিয়ে লিখো, আর সবশেষে ও তো আদায়কৃত মূলধন লিখো। ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত ও আদায়কৃত মূলধন। আচ্ছা, তুমি আরো 3টা অঙ্কের ভারযুক্ত গড় পদ্ধতি করে নিয়ে আসবে। যে তুমি তো সিরিয়ালি করছো না? ঠিক আছে। আর আমাদের হিসাবে যা থাকবে তা তো করবেই। ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত ও আদায়কৃত মূলধন। ঠিক আছে, ডাবল আন্ডারলাইন করো, কলম দাও। ছেলেমেয়েরা, এই ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত মূলধন রেওয়া মিলের ভিতরে লেখা আছে শেয়ার মূলধন। কি লেখা আছে? এখন প্রতিটা শেয়ারের দাম আছে কত আমরা কি জানি? আমরা জানি না, কিন্তু ছকের উপরে 10 টাকা ছিল না? ওই 10 টাকা লিখো। দেখো প্রতিটি 10 টাকা মূল্যে এই শেয়ার মূলধন 3,60,000। তাহলে শেয়ার কতগুলো? হ্যাঁ, গুড, 36,000, তাই না? লেখো প্রতিটি, বুঝতে পেরেছো তো সবাই আমার কথা? মানে এখানে তো শেয়ার মূলধন লেখা, কিন্তু শেয়ারের দাম তো নাই। ওই যে শেয়ারের দাম ছকের উপরে আছে 10 টাকা, আর এই 10 টাকাকে 3,60,000 দিয়ে ভাগ দিয়ে 36,000 শেয়ার আছে। ওই শেয়ার মূলধন ছকের মধ্যে আছে, ওইটাই স্বীকৃত। দেখো প্রতিটি 10 টাকা মূল্যে 36,000 শেয়ার। 36,000 কিভাবে পেলাম বিহা? হ্যাঁ, ভাগ দিয়েছিস। হ্যাঁ, না, এটা থার্ড কলামে পাঠাবো, জেড টানবো না। 10 টাকা মূল্যে 36,000 শেয়ার, এটা থার্ড কলামে পাঠাবো, তবে জেড টানবো না, তাহলে এটা যোগ বিয়োগে কাজ হবে। ওকে, এবার হেডিংটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। এইটা 36,000 গুণ 10 আসে কত আসে? ওই আলটিমেটলি শেয়ার মূলধনের টাকায় আসে। সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও, সঞ্চিত উদ্বৃত্ত লিখেছ? সঞ্চিত উদ্বৃত্ত লিখে সবার আগে লেখো সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্তে মনে আছে আমরা 6টা এন্ট্রি মুখস্থ করেছিলাম? হ্যাঁ, প্রথমে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, একটু আগে, তোমরা একটু পৃষ্ঠা উল্টাও, দেখো একটু আগে, না, এই যে সংরক্ষিত আয়ের উদ্বৃত্তটা কোথায় যেন? হ্যাঁ, এই যে 3,34,625। হ্যাঁ, এটা সেকেন্ড কলামে বসাও। একটু আগে যেটা বের করেছি, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত হয়েছে সেকেন্ড কলামে। সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত লিখেছ সেকেন্ড কলামে? আচ্ছা, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত লিখেছ? এবার আমরা 6টা এন্ট্রি মুখস্থ করেছিলাম, আমার দিকে তাকাও। আমরা 6টা এন্ট্রি মুখস্থ করেছিলাম। সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত শেয়ার অধিহার আছে না নাই? শেয়ার অধিহার আছে। সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিত বা সঞ্চিত তহবিল আছে, লভ্যাংশ সমতাকরণ তহবিল কোথায় আছে? কোথায়? সমন্বয় থাকুক, দেওয়ালেই থাকুক, আসবেই। হ্যাঁ, বসাও লভ্যাংশ সমতাকরণ তহবিল কত টাকা? বসাও লভ্যাংশ সমতাকরণ তহবিল। সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, লভ্যাংশ, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিত বা সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল কত? 40,000। প্রতিপূরক বা পরিপূরক তহবিল, নিমন্ত্রিত তহবিল কিছু নাই, যোগ করে থার্ড কলামে পাঠাও। 3,74,625। পরের হেডিংটার নাম মনে আছে? দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে একটা এন্ট্রি করবে, সেটা কি? ঋণ। গুড, থার্ড কলামে পাঠাও। দীর্ঘমেয়াদী দায় লিখে ডাবল আন্ডারলাইন করো, কলম দাও। হ্যাঁ, বসাও ঋণ। ঋণ থার্ড কলামে পাঠাও, 60,000 পাঠিয়েছ? 60,000 থার্ড কলামে। আর সবশেষ হেডিংটার নাম কি? চলতি দায়, বসাও। শেষ। সংরক্ষিত উদ্বৃত্ত 2টা এন্ট্রি, আর কিছু নাই।
এই চলতিতে লিখেছো? এই চলতিতে প্রদয় হিসাবের সাথে অলিখিত ক্রয় যোগ করো, সমন্বয় 2। অলিখিত ক্রয় যোগ করেছো? আরেকটা এন্ট্রি আছে, ঋণের বকেয়া সুদ। ঋণের প্রদয় হিসাবের সাথে সমন্বয় ধারে ক্রয় যোগ করো। হ্যাঁ, চলতি দায়ে প্রদয় হিসাব লিখেছো? হ্যাঁ, প্রদয় হিসাব লিখো, ওইটার সাথে অলিখিত ক্রয় আছে না, সমন্বয় 2, ওইটা যোগ করে দাও। কত? আচ্ছা, আর আসবে হচ্ছে ঋণের বকেয়া সুদ বসাও, যেটা আমরা অন্যান্য ব্যয় লিখেছিলাম। ঋণের বকেয়া সুদ লিখেছো? হ্যাঁ, আর শেষ এন্ট্রি হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। নতুন, না ওটা সরাসরি সরাসরি সেকেন্ড কলামে সমন্বয় নিট মুনাফা থেকে যেটা বাদ দিয়েছিলাম, নতুন আয়কর সঞ্চিতি। ওই যে নতুন আয়কর সঞ্চিতি বের করেছিলে না ঋণের, ওকে বসাও নতুন আয়কর সঞ্চিতি। নতুন আয়কর সঞ্চিতি, ওই যে নিট মুনাফা থেকে বাদ দিয়েছিলে, নিট মুনাফা থেকে বাদ দিয়েছিলে না, এই যে নতুন আয়কর সঞ্চিতি 41,625। নতুন আয়কর সঞ্চিতি হয়েছে। আচ্ছা, যোগফল মিলেছে কত? ছেলেমেয়েরা দেখো, আমাদের এই কুমিল্লা বোর্ড 2021-এর এই 2 নম্বর অঙ্কটার সম্পদের পাশে এসেছে কত, 9,77,250, এবং ব্যয়ের পাশে এসেছে 9,77,250। ছেলেমেয়েরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাই এটা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ আমাদের অ্যান্সার সাথে মেলাবে। ইনশাল্লাহ তোমাদের সাথে অন্য কোনো ভিডিও দেখা হবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। অবশ্যই।